নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, নির্বাচন শেষ, রেজাল্ট আউট। এই হিসেব নিকেশ করতে গিয়ে, রেজাল্টের হিসেব নিকেশ করতে গিয়ে বিজেপির অন্দরের স্কেলিটনস ইন দ্য কাবার্ড, যেটাকে ইংলিশে বলে, সেগুলো কি বেরিয়ে আসছে? একেবারেই তাই, আমরা তো তাই দেখছি। এবং সেই খোঁচাটা কিন্তু একটা কাঠি, এই শব্দটা দিয়ে তুলে দিয়েছিলেন কে? ডেয়ার ডেভিল দিলীপ ঘোষ, নয় কি? একদম। নির্বাচনের ফল ঘোষণার পরই কিন্তু পদ্মবনে ঝড়, সেই ঝড় উঠেছে বাংলায়। এবার আর কোনো রাগঢাক নয়, প্রকাশ্যেই বয়ান, পাল্টা বয়ানে জড়িয়ে পড়ছেন রাজ্য বিজেপির শীর্ষে থাকা নেতারা। ভোটের ফলের পরই নেতাদের হাতে কাঠি আছে, সেই কাঠি আছে বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ। জানিয়ে বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ বিজেপিতে। তারপরও কিন্তু বিস্ফোরক মন্তব্য থেমে থাকেনি। বরাবরের ডেয়ার ডেভিল দিলীপ ঘোষ তার আক্রমণ শানিয়েই গেছেন এবং তার নিশানায় যে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব, তা বারবার ঠাড়ে ঠাড়েই বুঝিয়ে দিচ্ছেন তিনি। এরপরই দলের তরফে পাল্টা সাফাই দিতে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার, সভাপতি। রুমেলা, এই যে দিলীপ ঘোষের একদম ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা একটু শুনি, তুমি একটু শোনো আমাদের। একটু সুকান্ত মজুমদারের বক্তব্যটা শুনি, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। আর শুনুন। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবেই। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। দল সাবোটাজ করবে বলে আমার তো মনে হয় না। দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে। আমরা আশা করেছিলাম যে দিলীপদা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। বিজেপিতে নিয়ম হচ্ছে রাজ্য সভাপতি থাকলে তাকে দায়ী নিতেই হয়, কিন্তু রাজ্য সভাপতির ডিসিশন নেওয়ার ক্ষমতা সব তো থাকে না। রাজ্য সভাপতিকে সবার সাথে আলোচনা করে ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। দায় আমিই নেব, আমাকেই নিতে হবে, কেউ তো দায় তো নেবে না। দায় নেওয়ার বেলা সুকান্ত মজুমদার আছে, সুকান্ত মজুমদার ভয় পায় না দায় নিতে। রুমেলা, কেউই আর রাগঢাক করলেন না, স্পষ্ট ইঙ্গিত। স্পষ্ট ইঙ্গিত, ইঙ্গিতটা কি? আসলে পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আমরা প্রত্যেকেই তো বিশ্লেষণ করার চেষ্টা করি, বিশ্লেষণ করে পরবর্তীতে কিভাবে ফলাফল ভালো করা যায় তার একটা রূপরেখা তৈরি হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লাঠি ভার্সেস কাঠি, প্রাক্তন ভার্সেস বর্তমান, একটা বাকযুদ্ধ চলছে। দেখা যাক প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি, তার কাছে কি ইনফরমেশন রয়েছে। প্রদীপ্ত, দিলীপ ভার্সেস সুকান্ত, এইটা তো ছবি হওয়ার কথা নয়। দিলীপ সুকান্ত তারা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, কিন্তু কাজ তো তারা করলেন, আশানুরূপ ফল পেলেন না। তাই কি এই লাঠি বনাম কাঠি, এই তোড়জোড়, এই তরজা তা চলছে? দেখো, এটা খুব স্বাভাবিক। যে কোনো জায়গাতে ফল খারাপ হলে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করবেন। এই ছবিটাই এই মুহূর্তে রাজ্য বিজেপিতে উঠে আসছে। দিলীপ ঘোষ তার নিশানায়, রাজ্যের অন্যান্য নেতারা। কিন্তু এক্ষেত্রে বোধহয় শুধু সুকান্ত মজুমদার নয়, তার কারণ এর রাজ্যের ক্ষেত্রে বঙ্গ বিজেপির আরও একজন মুখ ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রাণপাত পরিশ্রম করেছিলেন, 174টা কর্মসূচি এই লোকসভা পর্বে তিনি নিয়েছিলেন, কিন্তু আশানুরূপ ফল হয়নি। দিলীপ ঘোষ কি তার দিকেও কোথাও ইঙ্গিত করছেন? এবং রাজ্য বিজেপির অন্দরে কিন্তু বারবার করে যে কথা, প্রদীপ্ত, তুমি খুব সেফ খেলছো, তুমি খুব সেফলি বলছো যে তার দিকে কি ইঙ্গিত করছেন। আমি তোমার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই, কার দিকে ইঙ্গিতটা হচ্ছে? সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলছেন আমি সমস্ত ডিসিশন তো আমি নিইনি, কিন্তু দায় আমার। তার ডিসিশন কে নিয়ে চলো, কার দিকে ইঙ্গিত, সেটা একটু বুঝিয়ে বলো। দেখো, এক্ষেত্রে একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীকেই হয়তো দিলীপবাবু তিনি নিশানা করছেন। তার কারণ এই রাজ্যের ক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী যেমনটি যেখানে চেয়েছিলেন সেই ফ্রি হ্যান্ড তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং
দল মনে করেছিল যে শুভেন্দু অধিকারী তার আশানুরূপ রেজাল্ট দলকে দিতে পারবেন, কিন্তু কোথাও গিয়ে সেটা হয়নি হয়তো। এবং অনেকে যেটা বলে থাকেন যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে প্রার্থী করা হয়, দিলীপ ঘোষকে ওই আসন থেকে সরানোর পিছনে অন্যতম ভূমিকা নাকি শুভেন্দু অধিকারীর ছিল। তবে শুধুমাত্র মেদিনীপুর আসন নয়, অন্যান্য অনেকগুলো আসনেই কিন্তু শুভেন্দু অধিকারীর প্রার্থী। ধন্যবাদ প্রদীপ্ত, ধন্যবাদ প্রদীপ্ত এই অ্যানালিসিস দেওয়ার জন্য। খুব ডিরেক্টলি তুমি আমাদের এক্সপ্লেইন করতে পেরেছো আসলে ব্যাপারটা। অনির্বাণ, এই যে এতবার আমরা হয়তো শব্দটা ব্যবহার করছি, হয়তো এটা আমাদের ব্যবহার করা ঠিক নয়, তার কারণ আমার মনে হয় দিলীপ ঘোষের একটা ক্লিয়ার ইন্ডিকেশন সত্যি হয়তো সুকান্ত মজুমদারের পাশাপাশি শুভেন্দু অধিকারীর দিকে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। কিন্তু রুমেল, একটা জিনিস আমাদের কিন্তু বিজেপির কিন্তু ভরাডুবি হয়নি, বিজেপি খারাপ রেজাল্ট করেছে। তো এই একে অপরকে দোষারোপ করার বদলে রেজাল্ট করেছে, তার কারণ তারা যেটা আশা করেছিল এই যে সেই মার্জিন অবশ্যই, এবং এই যে তিন নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, এদেরকে একটু ইন্ট্রোস্পেকশন করতে হবে যে বুথ কমিটিগুলো কেন হলো না, অর্গানাইজেশন কেন এখনো জুটজুড়ে অবস্থায়, কেন ইলেকশনের দিন সেরকম লোকবল নিয়ে বিজেপি মাঠে নামতে পারি, এগুলো তো ওদের চিন্তা করতে হবে। একদমই তাই। যতই এই লক্ষ্মীর ভান্ডার, ভাতা, এই এত কিছু নিয়ে এগুলোতেই মানুষ সাড়া দিয়েছেন, তারা বলুক না কেন, আত্মবিশ্লেষণ করাটা দরকার। কারণ নিচু স্তরে হয়তো সংগঠন এখনো ভীষণভাবে দুর্বল। অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু আমার মনে হয় আমরা চট করে অন্যান্য খবরে যাওয়ার আগে চট করে তুমি আমাদের জন্য কি কি সেরা খবর বেঁচেছো সেগুলো একটু শুনে নিই। লোকসভা নির্বাচনের পর রাজ্যের পার্সপেক্টিভে কথা বলছিলাম, এবার একটু আমরা দেশের দিকেও সবার চোখ দিল্লিতে। একেবারে কি কি খবর রয়েছে আমাদের দর্শকদেরকে জানাই একবার। সরকার গঠনে এবার এনডিএ অন্য শরিকদের চাপের মুখে বিজেপি। প্রথম খবর এটাই, উঠে আসছে একের পর এক মন্ত্রকের দাবি। চাপটা বুঝতে পারছেন? অন্তত 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি টিডিপি, জেডিইউর দাবি রেল মন্ত্রক, জলশক্তি, গ্রামোন্নয়ন মন্ত্রক, সড়ক পরিবহন ও নিজেদের দাবি জানিয়ে সরব হয়েছেন একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ানরা। সেকেন্ড যে খবর, শরিকদের মন রাখতে এবার মন্ত্রিসভায় বাংলার মুখ কমবে, এমনটাই খবর বিজেপি সূত্রে। বাংলা থেকে ঠাঁই হতে পারে মেরে কেটে দুজনে। উত্তরবঙ্গ সেন্টিমেন্ট মাথায় রাখতেই হবে বিজেপিকে। নতুন মন্ত্রিসভায় অভিজিৎ গাঙ্গুলির সম্ভাবনা কতটা? বাড়ছে কৌতূহল, কারণ অভিজিৎ গাঙ্গুলি সরাসরি উড়ে যাচ্ছেন দিল্লি। নতুন সরকার গঠনের আগে তৎপরতা বিরোধী শিবিরেও, নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনায় বসছেন জোট শরিকরা। তৃণমূলের তরফে সেই দৌড়তেই এখন রাজধানীতে অভিষেক অখিলেশ যাদবের সঙ্গে মিনিট 40 to 45 কথা হয়েছে তার। আমরা দেখতে পাচ্ছি রাঘব চড্ডা এবং সঞ্জয় সিংও রয়েছেন সেখানে, যে ছবি আপনারা দেখছেন। দলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক শনিবার। সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চাপে রাখার কৌশল নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে, যে আমরা জানতে পারছি। আর দেখুন, সন্দেশখালী তাকে আর শিরোনাম থেকে সরানোই যাচ্ছে না। ভোটের আগে, ভোটের পরে, রেজাল্টের পরে সন্দেশখালীতে কি হচ্ছে, ভোট পরবর্তী হিংসায় না জড়ানোর জন্য মাইকে ঘোষণা তৃণমূলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট হিংসা তৃণমূল সমর্থন করে না। আর এই মর্মেই সন্দেশখালীর বিভিন্ন এলাকায় প্রচার। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলে পুলিশের সঙ্গে যোগাযোগের আর্জি তৃণমূলের তরফে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যে খবরের দিকে নজর রাখবই শুরুতে অনির্বাণ, রাজ্যেও পেরিয়ে যদি আমরা দিল্লির কুর্সিতে কে তা নিয়ে আলোচনা করি, তুমি এই 5টা খবরের মধ্যে প্রথম কোন খবরটা নিয়ে আলোচনা করতে চাই? তুমি যেটা নিয়ে সব থেকে স্ট্রেস দিলে আজকে দেখো রুমেলা, তুমি আমার সঙ্গে এগ্রি করবে, বহুদিন বাদে আমরা হয়তো স্মরণে নেই আমাদের এরকম একটা ছবি যে নরেন্দ্র মোদী এনডিএ পার্টনারদের নিয়ে হাসি মুখে রীতিমতো একটা বর কর্তার মতন বসেছেন। এটা কিন্তু দেখা যায়নি। ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী বিজেপি নেতাদের নিয়ে কবে বসেছেন সেটা আমাদের জানা নেই। আজকে একটুখানি বিজেপিকে মাথা ঝুঁকিয়ে আমরা রেজাল্ট আউটের পরেও দেখলাম প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখনও আমরা দেখছিলাম যে তিনি বারবার এনডিএ তাকেই গুরুত্ব দিচ্ছেন। সেখানে ওই মোদি গ্যারেন্টি ব্যাপারটা একটু কমই ছিল। আর দেখো, এই যে তুমি যেটা বললে, একদম টিডিপি কিন্তু একদম ক্রমাগত প্রেশার বাড়িয়ে যাচ্ছে, এবং টিডিপির যেটা দাবি হচ্ছে, তারা রেল অর্থ প্রতিমন্ত্রী চাইছেন, তারা স্পিকার এরিয়ে চাইছেন, অর্থ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়নের মন্ত্রকের দাবিদার সব টিডিপি। চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে সমর্থনের মূল শর্ত অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। অন্যদিকে জেডিইউ, নীতিশ কুমারের জেডিইউ এর দাবি রেল মন্ত্রক, সেটা বিজেপি কখনোই ছাড়তে চাইবে না। জল শক্তি এবং গ্রামোন্নয়ন মন্ত্রক ও সড়ক পরিবহনও।
7 জন সাংসদ নিয়ে একনাথ শিন্ডের শিবসেনা, 3 জন ক্যাবিনেট মন্ত্রী এবং 2টি রাষ্ট্রমন্ত্রীর পদ চাইছেন। বিশাল প্রেশার বিজেপির উপর। রুমেলা, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক চাইছেন চিরাগ পাসওয়ান। কৃষি মন্ত্রকের দাবিদার জেডিএস এর কুমার স্বামীও। কর্ণাটকের শরিকি দায়বদ্ধতার কারণ তো দেখতেই পাচ্ছেন আপনারা, এবং আমার মনে হয় বাংলার ভাগ্যে সর্বাধিক 2 জন, তাদের বেশি হয়তো মন্ত্রী হওয়ার সম্ভাবনা কম। খুব চাপে বিজেপি। এইরকম শরিকি চাপ কি বিজেপি কি এর আগে ফেস করতে আমি তো দেখিনি, এই লাস্ট 10 বছরে দেখিনি। দিল্লিতে জ্যোতির্ময় আছে, জ্যোতির্ময়ের সাথে একটু কথা বলে এই শরিকি চাপটা কিরকম। ডেফিনেটলি আমরা কানেক্ট করি। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। অনির্বাণ, তোমার প্রশ্ন। জ্যোতির্ময়, কিরকম চাপ বাড়াচ্ছে এনডিএর অন্যান্য শরিকরা এবং সেই চাপের কাছে কতটা নতি স্বীকার করবে বিজেপি? মানে রেল মন্ত্রক চাইছে শরিকরা, সেটা কি বিজেপি ছাড়তে রাজি আছে? দেখো, 2013 থেকে 2013 সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখ করে প্রথম জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর যাত্রা শুরু। এবং যদি তার পিছনের দিকেও আমরা তাকাই, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার মুখ্যমন্ত্রী থাকাকালীনও কোনোদিন শরিকি কাঁটা কতটা তীক্ষ্ণ হতে পারে সেই ব্যথা অনুভব করতে হয়নি নরেন্দ্র মোদীকে। 2014 থেকে 2024 শরিকদের কার্যত হিসেবের মধ্যেই রাখেননি, ধর্তব্যের মধ্যেই রাখেননি নরেন্দ্র মোদী। এক এক করে কখনো শিবসেনা হাত ছেড়ে গিয়েছে, কখনো চন্দ্রবাবু নাইডু গিয়েছে, কখনো শিরোমণি আকালি দল গিয়েছে, কখনো জেডিইউ গিয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগে যে সময় ইন্ডিয়া জোট সংঘবদ্ধ হতে শুরু করে, সেই সময় থেকে এনডিএর 38টি রাজনৈতিক দলকে আবারও খুঁজে পেতে নিয়ে এসে এক মঞ্চে দাঁড় করানো হয়। কিন্তু এই মুহূর্তে কার্যত এক কথায় ক্রাচে ভর করে হাঁটতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জ্যোতির্ময়, তুমি আমাদের বলো, খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি, টিডিপির চন্দ্রবাবু নাইডু চাইছেন স্পিকার পদ, নীতিশ কুমার তার দল চাইছে রেল মন্ত্রক। বিজেপি কি আজকে সেই চাপে নতি স্বীকার করতে পারবে, নাকি অন্যরকম খেলা খেলতে হবে তাদের? দেখো, এখনো পর্যন্ত বিজেপি যে চেষ্টা চালাচ্ছে তা হচ্ছে বিকল্প কিছু মন্ত্রক তাদের সামনে দেওয়া। তারা স্পষ্টভাবে যে খবর আমাদের কাছে আসছে, তারা স্পিকার পদ ছাড়তে চান না। যে মন্ত্রকগুলি চাওয়া হয়েছে, যদি আমরা সংখ্যাটা মেরাই, তাহলে প্রায় 10 থেকে 12টি মন্ত্রক এবং প্রথম সারির মন্ত্রক, অর্থাৎ সরকার পরিচালনার ক্ষেত্রে এই মন্ত্রকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে গ্রামোন্নয়ন রয়েছে, যেখানে শহরের উন্নয়নের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার, যা বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ, অর্থাৎ সড়ক পরিবহন বা তার পাশাপাশি খুব সংক্ষেপে জানতে চাইবো, শরিকি দায়বদ্ধতা যে রয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু বাংলার ভাগ্যে কজন মন্ত্রী জুটতে পারেন এখনো পর্যন্ত, কি আভাস পাচ্ছে? খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে। দেখো, আপাতভাবে সম্ভাবনা বাংলায় একজন মন্ত্রী, তাও পূর্ণ মন্ত্রী তিনি হবেন না, ক্যাবিনেট মন্ত্রী তিনি হবেন না। সর্বাধিক যদি হয় তাহলে 2 জন, একজন উত্তরবঙ্গ থেকে এবং একজন। বেশ জ্যোতির্ময়, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। রুমেলা, তুমি আরেকটা খবর বলছিলে যখন সেরা খবরগুলো পড়ছিলে। আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খুব কর্মব্যস্ত লাগলো, এবং কর্মব্যস্ততা কিন্তু ইধার উধার নয়, একদম স্পেসিফিক ইন্ডিয়া জোটের কংগ্রেস বাদ দিয়ে অন্যান্য জোটের শরিকদের সঙ্গে তিনি কিন্তু বৈঠক করলেন। অখিলেশ যাদব, সঞ্জয় সিং, রাঘব চাড্ডা আপের। এবং আমরা যা খবর পাচ্ছি, আমরা 4টের সময় একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে ইন্ডিয়া জোটের শরিকদের মাইনাস কংগ্রেস। কারা কারা থাকবেন, কি তাদের প্ল্যান? রুমেলা, তোমার কি মনে হচ্ছে, কি এই 4টের মিটিংটাতে কি হতে পারে? অবশ্যই তাদের কি স্ট্র্যাটেজি আপকামিং, সেই স্ট্র্যাটেজি নিয়ে তো নিশ্চয়ই এতক্ষণে একটা তো লাইন তারা তৈরি করে ফেলেছে। সেই সম্পর্কে কি কিছু আমাদের সামনে আসতে চলেছে? রাজা চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ, তার সাথে কানেক্ট করি। রাজা, এখনো পর্যন্ত আমাদের হাতে কি কি তথ্য রয়েছে যেটা ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে আগামী দিনে? একটা বড় মিটিং হয়ে যাওয়ার পর আজকে এই যে পকেট মিটিংগুলোর কি প্রয়োজন ছিল, এইটা নিয়ে দিল্লির রাজনৈতিক বাজারে কিন্তু শোরগোল পড়ে গেছে আজকে। এবং সেই পকেট মিটিংগুলোতে কোথাও কংগ্রেস নেই। আর একটা ছবি তুলে ধরি, যে ছবিটা আজকে যেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল, সেখানে দেখা যাচ্ছে করমর্দন করছেন, হাত মেলাচ্ছেন অখিলেশ যাদব এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও রাহুলের ছবি নেই, সেখানে লেখা আছে দ্য 2 men who crushed BJP's hopes, যে 2 জন বিজেপির স্বপ্নে জল ঢেলে দিয়েছে।
তারা একজন অখিলেশ যাদব আর একজন হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আজকে বৈঠক করেছেন, দেখা করেছেন। আচ্ছা রাজা, খুব স্পেসিফিক্যালি তোমার কাছে জানতে চাইবো, বিনা কংগ্রেস মাইনাস কংগ্রেস কে নতুন জোট হতে গড়তে চাইছেন কিছু নেতারা উইদিন দিস ইন্ডিয়া অ্যালায়েন্স। অনির্বাণদা, খুব ব্লান্টলি সেটা এখনই বলা যাবে না, তবে একটা কথা ঠিক, যেহেতু স্ট্রাইকিং রেট আঞ্চলিক দলগুলোর অনেক বেশি তুলনায় কংগ্রেস 200-র বেশি আসনে লড়ে 99 পেয়েছে, অখিলেশ যাদব 50-60টায় লড়ে 37 পেয়েছেন, তৃণমূল কংগ্রেস 42টাতে লড়ে, মানে আমি অন্য রাজ্য ধরছি না, অন্য রাজ্য তো মানে দুদুভাতু, মানে আমি বলছি অন্য রাজ্যে লড়ে তৃণমূল কংগ্রেস সেখানে পেয়েছে তোমার 29। ফলে ইফ ইউ কনসিডার দ্য স্ট্রাইকিং রেট, তাহলে কিন্তু এরাই আসলে হিরো, এবং ইন্ডিয়া জোটে এরাই হচ্ছেন আসল হিরো, যার ফলে তাদের বক্তব্য, তাদের তরফ থেকে এই দাবিটা উঠছে। ধন্যবাদ রাজা, ধন্যবাদ রাজা। পরবর্তীতে তোমার কাছে আবার যাব। রুমেলা, তুমি একটা কি বলছিলে? এই যে সাংসদরা যারা যাচ্ছেন দিল্লি, তারা তো সেখানে একটা বাংলো পাচ্ছেন, তারা সেখানে থাকবেন। আমার খুব অদ্ভুত লাগে, এটা হয়তো খুব ইউটোপিয়ান বল যদি আমি ভাবি, যে বিভিন্ন দলের সাংসদরা তারা যদি একই সঙ্গে একই ফ্ল্যাটে বেশ থাকতেন, কেমন হতো সেটা দেখতে। এক্স্যাক্টলি। আর রুমেলা, জোট সরকার যেই করুক না কেন, ইন্ডিয়া করুক বা এনডিএ, জোট সরকারকে কিন্তু সকলকেই এক বাড়িতেই মিলে মিশে থাকতে হবে।